এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আমজাদ মোল্লা। তার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে, আর উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। আমাদের একজন প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে। আর এই ঘটনাটি মূলত ওনার ছোট দাদার সাথে ঘটেছিল, কারণ ওনার দাদারা দুই ভাই ছিলেন। আর ওনার বড় দাদা, মানে ওনার যে দাদা, তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সংসারী একজন মানুষ ছিলেন। কিন্তু তার যে আপন ছোট ভাই, তিনি আবার ঠিক তার উল্টোটা ছিলেন। সংসারে কোনো মন নেই তার, আর সারাদিন ঘুরে ঘেরে বেড়াতেন, আর বিভিন্ন ধরনের অপকর্ম। আর এই সমস্ত অপকর্মের নালিশ প্রতিনিয়ত বাড়িতে আসতো। খুব একটা অশান্তির মধ্যে চলছিল আর কি সময়। ওনার এক এক সময় এক এক ধরনের ভূত বা অদ্ভুত খেয়াল মাথায় চেপে বসতো, এবং যখন যেই খেয়াল মাথায় চাপতো সেই কাজটি করে ছাড়তেন তিনি। আর এটা নিয়ে বেশ অনেক বেগ পেতে হতো পরিবারের অন্য সদস্যদের। তো যাই হোক, একবার ওনার মাথায় এক আজব খেয়াল চেপে বসলো। সেটি হচ্ছে উনি জাদুবিদ্যা শিখবেন। এটা তার একটা শখ হিসাবে তিনি চিন্তা করছিলেন। আসলে এটি যে করা উচিত না, ভালো না, এই সমস্ত বিষয় উনি আসলে ভাবছিলেন না। খুব ডানপিটে এবং দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন, তো এই সমস্ত বিষয় আসলে তার মাথায় কাজ করছিল না। তিনি চিন্তা করেছিলেন যে তিনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিখতে পারেন, তাহলে তিনি তার প্রভাব অন্যদের উপর বিস্তার করতে পারবেন, ভালোই লাগবে, একটা অন্য ধরনের একটা মজা তিনি পাবেন। তিনি এই চিন্তা করেন, কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি চিন্তা করেননি। তিনি জাস্ট বিষয়টাকে ফান এবং অন্যদের উপর প্রভাব বিস্তার করার জন্য, নিজের প্রভাবটাকে আরো বিকশিত করার জন্য এটা শিখতে চেয়েছিলেন। আর এটা শেখার জন্য তিনি এতটা মরিয়া হয়ে গিয়েছিলেন, যখন যার কাছে যাওয়ার দরকার উনি সেটা চেষ্টা করতেন। যে যেমন যদি শুনতেন যে অমুক ব্যক্তি সে জাদু জানে বা জাদুটোনা করতে পারে, তিনি তার কাছে চলে যেতেন তার কাছ থেকে সেটা শেখার জন্য। কিন্তু সমস্যা হলো, যাদের কাছে তিনি যেতেন তারা কেউই তাকে শেখাতে চাইতো না। এর পেছনে কারণও ছিল। কারণ হচ্ছে, হুট করে কোনো মানুষকে কেউ এই ধরনের জিনিস শেখায় না, আর তিনি গিয়েই সেটা শিখতে চাইতেন। মাঝে মাঝে এমনও হতো, ওই যে আগেকার আমলে গ্রামে গঞ্জে ওই বেদেনীরা যেত, তো যে বেদেনীরা কিন্তু অনেক তন্ত্রমন্ত্র জানে, সে তাদেরকে বলতো যে তোমরা বাড়িতে থাকো, তোমাদের খুব আপ্যায়ন করব, এবং সেটা করতেনও। ওই বেদেনীরা তাদের ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা সেখানে থাকতো, তাদেরকে খুব ভালো করে আপ্যায়ন করতো, খাওয়াতো, এবং তাদের কাছ থেকে সে জাদুবিদ্যা শিখতে চাইতো। কিন্তু বেদেনীরাও খুব চালাক, তারা তাকে এই টাইপের জিনিস শেখাতো না। যাই হোক, বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, তার আগ্রহের জায়গাটা কত তীব্র হয়ে গিয়েছিল, যে এই জাদুটনা শেখার জন্য উনি অনেক কষ্ট করেছিলেন, অনেক জায়গায় গিয়েছিলেন, কিন্তু শিখতে পারছিলেন না। এর মধ্যে একটি ব্যাপার তিনি চিন্তা করেন। যেহেতু তার অনেক সাহস ছিল, তিনি জানতেন যে জাদুবিদ্যা করার জন্য কিন্তু বেশ সাহসের প্রয়োজন হয়। আর এই কারণে তিনি যে কোনো ধরনের সাহসের প্রস্তুতি বা নিয়ে রেখেছিলেন, যে কোনো ধরনের সাহসের পরীক্ষা তিনি দিবেন, সেই ধরনের প্রস্তুতি তার ছিল। তো বেশ অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারলেন যে ওনাদেরই এলাকার কালীবাড়ি নামক একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাতে মাঝে মাঝে এক সাধু বাবা সেখানে বসেন। সবাই তাকে সাধু বাবা নামেই চেনেন, তার অরিজিনাল নাম কি এটা জানা যায় না, কিন্তু সবাই তাকে সাধু বাবা নামেই চিনতেন আর কি। তো ওখানে একটি কালীবাড়ি আছে, আর ওই কালীবাড়িতে তিনি মাঝে মাঝে এসে বসেন, রাত্রেবেলা সেখানে থাকেন।
কিন্তু ওই কালীবাড়ি এমন একটি জায়গা যেখানে দিনের বেলাতেই স্বাভাবিক মানুষজন যায় না, কারণ ওই কালীবাড়ির আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। একদম মাঠের মধ্যে একটি কালীবাড়ি রয়েছে, ওই কালীবাড়ির মধ্যে একটি কালী মন্দিরও রয়েছে। আর দিনের বেলা কেউ যদি সেখানে যেত, একা একা কেউ যেত না, 3-4 জন মিলে যেত। তো যাই হোক, ওই যে ছোট দাদা তিনি সেখানে যান। তো মানে সেই ছোট দাদা এবং তার দাদার বন্ধু, এই দুজন মানে এক জোট বাঁধেন যে তারাও এটা শিখবেন। মানে ছোট দাদা তো উনি তো আবার তার একটা সঙ্গী গুছিয়ে নেন যাতে করে তার শিখতে সুবিধা হয়। তো তারা এভাবে খুঁজতে খুঁজতেই কালীবাড়ির সন্ধান পান, যদিও সেটা তাদের এলাকাতেই ছিল। কিন্তু ওই পরবর্তীতে এক সাধু বাবা সেখানে আনাগোনা শুরু করে, তো এই জন্য তাদের কাছে সেই খবরটা যায় আর কি। তো দাদার বন্ধু দুজন কয়েকদিন খুব ঘোরাঘুরি করার পর সাধু বাবার সন্ধান পান। প্রথম যেত, কিন্তু তাকে পেত না। আর তখনকার দিনে তার মোবাইল ফোনটা এরকম ছিল না যে কাউকে চাইলেই সহজেই পাওয়া যাবে। তো সাধু বাবাকে তারা বলে যে আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক শেখাতে হবে সাধু বাবা। এখন সাধু বাবা উত্তর দেন, তোরা বাবা এটা পারবি না, এটা অনেক কষ্ট এবং সাহসের দরকার এবং কষ্টের কাজ এটা, তোরা এসব বাদ দে, লেখাপড়া কর। কিন্তু এ দুজন তো নাছর বান্দা, সাধু বাবাকে এমন ত্যক্ত বিরক্ত করা শুরু করে এই জাদুবিদ্যা শেখার জন্য। অবশেষে ওই সাধু বাবাকে তারা মানাতে রাজি হন। কিন্তু উনি বলেন যে ঠিক আছে, পূর্ণিমার রাতে, মানে সামনের যে পূর্ণিমার রাতে তোরা দুজন আমার কাছে আসবি, আমি এখানেই থাকবো, আমি তোদের দুজনকে একটু পরীক্ষা করে দেখতে চাই যে আসলে তোরা এই জাদু শেখার যোগ্য কিনা। তারা বলে হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো, কোনো সমস্যা নেই। পূর্ণিমার রাতের আর কিন্তু বেশি দেরি ছিল না, 5-6 দিন দেরি ছিল। দিনের বেলা কিন্তু আবার এসে সাধু বাবার সাথে দেখা সাক্ষাৎ করে যেত। তো যেদিন রাতে তারা আসবে সেদিনও দিনের বেলা সাধু বাবার সাথে দেখা করে গিয়েছে। তো রাতের বেলা তারা আসার প্রস্তুতি নিল। গ্রামে কিন্তু সন্ধ্যার পরেই শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝি পোকা ডাকে, তারপরে পেঁচা ডাকে, এগুলো কিন্তু আমরা জানি। এখন ওরা রাত 12টা পর্যন্ত নির্ঘুম কাটায়। বাড়ির সবাই তখন গভীর ঘুমে বিভোর, কাউকে কিছু না বলে এই দুইজন রাত 12টার দিকে, মানে আনুমানিক 12টাই হবে আর কি, এমন একটা সময় তারা ওই কালীবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো যাত্রা পথে তেমন কোনো সমস্যা হয় না। কালীবাড়ির ওই কালী মন্দিরে যাওয়ার পর ঠিক সেই সাধু বাবার সাথে তাদের দেখা হয়। সাধু বাবা তখন ধ্যান করছিলেন। ওই ধ্যানরত অবস্থায় দুজন সাধু বাবার কাছে গিয়ে বললে যে বাবা আমরা আইসি তো। তখন বাবা ধ্যান থেকে চোখ খোলেন। তখন সেই সাধু বাবা বলে ওঠে, কইরে তোরা, তাড়াতাড়ি আয়, মেহমান আইছে, বসতে দে। এই কথা বলার সাথে সাথে ছোট দাদা এবং তার বন্ধু দেখছিল যে তাদের পাশেই কিন্তু একটা বট গাছ রয়েছে। সেই বট গাছ থেকে বিশাল আকৃতির দুটো বড় বড় কালো মোটা এই অ্যানাকোন্ডা গোছের সাপ নেমে আসছে এবং দ্রুত গতিতে এসে নিজের শরীরটাকে মানে প্যাঁচ দিয়ে পাকিয়ে এমন ভাবে মাটির উপর মানে তারা বসে পড়লো, মনে হচ্ছে এটা একটা ছোট বসার টুল। তখন ওই সাধু বাবা বলল, তোরা দুজন এই 2টা জায়গার উপরে বস। এই দৃশ্য দেখে ওই ছোট দাদার বন্ধু এমন ভয় পেল যে সে এক দৌড়ে মানে বাড়ি চলে গেছে। ডানে বায় আর পেছনে কোনো দিকে সে তাকায়নি, এক দৌড়ে সে বাড়ি চলে গেছে। এখন ছোট দাদা ওখানে, কিন্তু ওনার কিন্তু অনেক সাহস। দুষ্টু প্রকৃতির তিনি হলেও সাহসের দিক দিয়ে যে কোনো মানুষকে তিনি হারিয়ে দিতে পারবেন এমন একটি অবস্থা আর কি। তো যাই হোক, তখন দাদা কিন্তু সাহস করে ওই ভয়ঙ্কর সাপের উপরে বসেছিলেন
এটা আমরা চিন্তাও করতে পারি না। প্রিয় লিসেনার্স, আপনারাও একবার ভাবুন, আপনি আমি হলে কি করতাম। আমি তো বলতে পারি যে আমি মনে হয় ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, উনি সাহস করে যখনই ওটার উপর বসে পড়েন, তখন দেখেন এটা একটা ছোট কাঠের টুল হয়ে গেছে, এটা সাপ নেই। তখন সাধু বাবা বলে, আসলেই তোর অনেক সাহস, তোকে শেখানো যায়, কিন্তু তোকে আমি আরো একবার পরীক্ষা করে দেখতে চাই। কিন্তু সেই পরীক্ষাটা কখন কিভাবে হবে সেটা আমি পরে বলবো, তুই মাঝে মাঝে আসিস, আমার সাথে দেখা করিস। এভাবে দেখতে 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 কেটে গেল কিছুদিন। আর তার ওই বন্ধু, তার ওই ব্ল্যাক ম্যাজিক শেখার স্বাদ মিটে গেছে। সে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই পরের দিন ওই ছোট দাদাকে বলছে যে, বন্ধু, আমি এই ঝামেলায় আর নাই, আমার শেখার কোনো দরকার নাই, তুই পারলি শেখ, আমি এই কালো জাদু টাদু কিছু শিখবো না। তো যাই হোক, সে আর এই লাইনে আর ছিল না, সে আর শেখার চেষ্টাও করেনি। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হলো যে অল্প কিছুদিন পরে সাধু বাবা ছোট দাদাকে বলে যে, তোকে আমাদের একটা চর রয়েছে, সেই চরের শ্মশান আছে, সেই শ্মশানে যেতে হবে। ওই শ্মশানটা ছিল আবার পদ্মা নদীর পারে, আর ওই জায়গার আশেপাশে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি নেই, ওই সময়ের কথা বলছি আর কি। আর ছোট দাদাকে তিনি যখন যেতে বলে, তখন দাদা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি যাব। কিন্তু তিনি বারবার বলে দেন, মানে ওই সাধু বাবা বারবার বলে দেন, তুই কিন্তু বাবা ভয় পাস না, তুই যদি ওই সময় ভয় পাস, আমি কিন্তু তোকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। আর যদি ভয় না পাস, তবে আমি তোকে অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেই রাতে যাওয়ার কথা, সেই রাতে ওই সাধু বাবা সে নিজেও ওই ছোট দাদাকে সাথে নিয়ে বের হয়। ওই সাধু বাবা আবার ওই ছোট দাদার বাড়িতে আসতো সবসময়। ছোট দাদা তা না, তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গিয়েছিল। আর সাধু বাবা বুঝতে পেরেছিল এই ছেলেটি সত্যি অনেক সাহসী, এর দ্বারা অনেক কাজ হওয়া সম্ভব। তো যেই রাতে যাবে আর কি, সেই রাতে ওই সাধু বাবা এবং ওই ছোট দাদা বাড়িতে খাওয়া দাওয়া করে সেই শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছু সময় হাঁটার পরে তারা সেই শ্মশান ঘাটে এসে পৌঁছেও যায়। আর ওই সময় ওই সাধু বাবা ছোট দাদাকে ঠায় দাঁড় করিয়ে রেখে তার সামনে দাঁড়িয়ে কয়েকটি মন্ত্র শিখিয়ে দেন এবং তিনি বলেন, তুই এইগুলি পাঠ করতে থাকবি। আর উনি চারদিকে বৃত্ত একটি এঁকে দেন, বলেন যে যাই ঘটুক না কেন এই বৃত্তের বাহিরে যাওয়া যাবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমি পরে আসব, কিন্তু এটাই মনে রাখিস তোর পরীক্ষা। আমি এখন থেকে তোর সাথে থাকবো না, কিন্তু তোকে তোর পরীক্ষার প্রস্তুতি তুই তো নিয়েছিস আগেই, কিন্তু সেটার পরীক্ষা কি প্রস্তুতি নিয়েছিস, তোর কি সাহসের পরীক্ষা এখন তোকে দিতে হবে। তো যাই হোক, তিনি ওখান থেকে চলে যান। এখন বলা ছিল যে এর মধ্যে সে বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, তারপরও তিনি দাঁড়িয়েছিলেন। এখন উনি ফিল করছেন যে শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছে, একটু বসি, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে শরীর আসলে ভারী হয়ে গেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ঘন্টাখানেক তো পার হয়ে গেল। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো মাটি কিছুটা কেঁপে উঠছে। যেমন ওই আমরা যদি রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকি, রেলগাড়ি যদি যায়, মাটি যেমন কেঁপে ওঠে না, ঠিক তেমন। কিন্তু এই কম্পনটা ছিল কেউ যদি থপ থপ করে, যেমন হাতি যেভাবে থপ থপ করে হাঁটে, ওইভাবে হাঁটলে যেভাবে মাটি কেঁপে ওঠে, মনে হচ্ছে ওরকম করে কেঁপে উঠছে। মনে হচ্ছে কেউ সজোরে পা ফেলে ওই ছোট দাদার দিকে এগিয়ে আসছে, এবং কম্পনটা আরো বেশি মনে হচ্ছে
মনে হচ্ছে যে একটু আগে কম ছিল, এখন আবার একটু বেশি। তার মানে যেই জিনিসটি ওই থপ থপ করে পা ফেলে মানে হেঁটে চলছে, সেটি ক্রমান্বয়ে ছোট দাদার দিকে এগিয়ে আসছে। শুরুতে সে কিছু দেখতে না পারলে হঠাৎ করে সে দেখে প্রায় 50-60 হাত উচ্চতার একটা বিশাল আকার দানব। এই দানবের চেহারাটা অনেকটা হাতির মতো, বড় বড় সাদা দাঁত বের হয়ে আছে এবং হালকা একটা সুর, হাতির যে বড় সুর থাকে ওরকম বড় সুর না, মানে একটা মানে ছোটখাটো একটা সুর রয়েছে। আর তার পা গুলো মানে হাতির পায়ের থেকেও মোটা, এবং এটি ছোট দাদা চারদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মানে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। ছোট দাদা কিন্তু বুঝতে পারছেন সে এই চক্রের মধ্যে আছে দেখে, মানে ওই গোল বৃত্তের মধ্যে আছে দেখে ওই দানবটি তার কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু কোনোভাবে যদি সে এই বৃত্ত থেকে বেরিয়ে যায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে সে মানে চিন্তা করছে। এদিকে ওই দানবটি কিন্তু 10 থেকে 15 মিনিট টানা চারদিকে ঘুরতে থাকে। কিন্তু ঘোরাঘুরি করার পর যখন দেখে যে দাদা ভয়ে দৌড়ে পালালেন না, বাহিরে আসলেন না, এরপরে এই দানবটি যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। এর কয়েক মিনিট পর সাদা জুব্বা পরা লম্বা লম্বা দুজন মানুষ আসে, এসে দাদার সামনে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় দেখেন, এই দুষ্টু জিনেরা কত চালাকি করে মানুষকে ওই বৃত্ত থেকে বের করে আনার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখি যে আমাদের গায়ে কোনো কাদা পানি বা কোনো নোংরা ছিটকে পড়ছে, তখন আমরা কি করি? আমরা লাফ দিয়ে অন্যদিকে সরে যাই, তাই না? বা আমরা যদি দেখি যে আমাদের সামনে এমন কিছু আছে, হঠাৎ করে দেখতে পারি যেটা আমাদের শরীরে লাগলে আমাদের ক্ষতি হতে পারে, আমরা লাফ দিয়ে সেখান থেকে সরে যাই। তো ওই দুইটা লম্বা লম্বা সাদা জুব্বা পরা অবয়ব তারা যে কাজটি করছিল, নিজেদের মধ্যে মারামারি শুরু করছে, এবং এমন ভাবে মারামারি করছে মনে হচ্ছে এখনই ছোট দাদার গায়ের উপর এসে পড়বে। আর ছোট দাদা মানে ভয় পেয়ে, মানে এই যে আমার গায়ের উপর এসে পড়লো, উনি মানে এই কারণে গায়ের উপর এসে যাতে মানে না পড়ে, গায়ের উপর পড়লে তো উনি ব্যথা পাবেন, এই কারণে উনি যাতে লাফ দিয়ে ওই ওনার যে নির্দিষ্ট জায়গায় উনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে সরে যায়, আর সরে গেলেই তো সে বৃত্তের বাইরে চলে যাবে। এইভাবে এই দুটো দুষ্টু পিশাচ অনেকক্ষণ ধরে চেষ্টা করলো নিজেদের মধ্যে মারামারি করে যে কোনোভাবে ওকে ওই বৃত্ত থেকে বের করে আনা যায় কিনা। আর সেটা বারবার শুধু ওই ছোট দাদার মানে গায়ের উপর এসে পড়ার চেষ্টা করছিল, কিন্তু মানে বৃত্তের বাইরে। আর বৃত্তটা কিন্তু খুব যে বড় তা কিন্তু না, মানে বিশাল এরিয়া নিয়ে তা না, হয়তো তিনি যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে 2 হাত দূরে হলো বৃত্তের একটি দাগ আর কি। তো মারামারি হলে, এত বড় বড় আকৃতির দুজন অবয়ব, মারামারি হলে আছাড় খেলে তো তার গায়ের উপর এসে পড়াটাই স্বাভাবিক। কিন্তু ছোট দাদা অনেক ভয় পাচ্ছিলেন, কিন্তু বের হচ্ছিলেন না সেখান থেকে। তিনি জানেন যে এগুলো সবই মায়াজাল, এগুলো সবই পাতালবাসীর মায়াজাল, এখান থেকে কোনোভাবে বের হওয়া যাবে না। যদি একবার বের হই তাহলে আমাকে একদম পিষে মেরে ফেলবে। তো বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে ওই দুটো অবয়ব তাদের মারামারি থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে আস্তে আস্তে দাদার দিকে এগিয়ে আসতে থাকে এবং কাছে এসে বলে, সত্যি তোর অনেক সাহস রে, কারণ এত ঘটনা ঘটার পর কোনো মানুষ যে এর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে এটা আমাদেরও বিশ্বাস ছিল না, তোর আসলেই সাহস। এই বলে ওই দুটো অবয়ব তারা আবার চলে যায়। দাদা চিন্তা করেন, যাক এখন মনে হয় আমার পরীক্ষা দেওয়া শেষ হয়েছে, এখন আমি বের হতে পারি। যখন বের হবে হঠাৎ করে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান, এবং এই আওয়াজগুলো বাঘের গর্জন। তিনি দেখতে পান
বড় বড় কয়েকটি বাঘ তারা ওই বৃত্তের চারদিকে ঘুরছে এবং আক্রমণের জন্য উদ্যত হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা আক্রমণ করতে পারছেন না। অনেকক্ষণ তারা গর্জন করেছে, কিন্তু কোনো আক্রমণ করেনি। আর যেহেতু বাইরে থেকে তারা আক্রমণ করতে পারছিল না, এই জন্য সেই সময় ছোট দাদা ভয় না পেয়ে এবার তিনি আরো সাহসী হয়ে উঠছিলেন। উনি বুঝতে পারছিলেন যে ওনার পরীক্ষায় ঠিকঠাক মতো চলছে এবং উনি পাশ করতে পারছেন। যখন ফজরের আজানের সময় হয়ে যায়, আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিশেষ করে আজান দেওয়ার পরপরই আর কিচ্ছু নেই। আর আজান দেওয়ার পরই সেই সাধু বাবা এসে উপস্থিত হয়। সেই সাধু বাবা এসে উপস্থিত হওয়ার পর বলে যে, সাব্বাস, আসলে তুই পারবি, তোর দ্বারা সম্ভব। এরপরে ওই সাধু বাবা ওনাকে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র এগুলো শিখিয়ে দিয়েছিলেন। ওনার এই তন্ত্রমন্ত্র উনি প্রয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফিল্ড ব্যবহার করতেন, সেটা হচ্ছে হাডুডু খেলার ফিল্ড। হাডুডু খেলার সময় উনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতেন, যার ফলে ওনার প্রতিপক্ষ যখন ওনাকে ধরতে আসতো তারা সামনে তেমন কিছু দেখতে পেত না, অথবা সামনে ভয়ঙ্কর অনেক গভীর গর্ত দেখতে পেত হঠাৎ করে। মানে তাদের চোখে হ্যালুসিনেশন হতো, দৃষ্টিভ্রম হতো। এটা হচ্ছে দাদা ওইটার উপর ব্ল্যাক ম্যাজিক করতেন। এই কারণে ওনাকে হাডুডু খেলায় কেউ ধরতে পারতো না, আবার উনি যাকে ধরতো তার কাছ থেকে মানে ছাড়া পাওয়ার আর কোনো উপায় ছিল না। এবং উনি এমন শক্ত করে ধরতো যে 10 জন মানুষও টেনে তার হাত থেকে ছুটাতে পারতো না। আর এর প্রমাণ হিসাবে আমাদের আমজাদ মোল্লা ভাই উনি উল্লেখ করেছেন যে ছোট দাদা যখন ওনাদেরও হাত চেপে ধরতেন, বৃদ্ধ বয়সেও ওনারা ছুটতে পারতেন না। এমনকি কোনো মানুষ মানে তার থেকেও, ওনার তো অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু একজন 26-27 বছরের তাগড়া যুবক তারা যদি হাত চেপে ধরতো, ছোটার ক্ষমতা ছিল না। অদ্ভুত এক ধরনের শক্তি তার শরীরের মধ্যে ছিল। তো এটি ছিল তার ব্ল্যাক ম্যাজিক শেখার শুরুর দিকের ঘটনা। আর ওনার ব্ল্যাক ম্যাজিক পরবর্তী কিছু ঘটনা আমজাদ মোল্লা ভাই আমাদেরকে পাঠিয়েছেন। উনি সেটা আমরা পরবর্তীতে সময় করে আমরা ইনশাল্লাহ বলবো। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। কিন্তু এই ঘটনা থেকে কিন্তু আপনারা একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া ভালো না। আর দুঃসাহসী হওয়া যায় যদি সেটা দেশ, সমাজ বা মানুষের কল্যাণে হয়, কিন্তু ব্যক্তি কল্যাণের জন্য সেটি হওয়া মোটেও উচিত নয়। আর সেটা যদি হয় ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বা ব্ল্যাক ম্যাজিক করার জন্য নিজের সাহসের পরিচয় দিতে হবে, তা তো অবশ্যই নয়। কারণ এটা করার মাধ্যমে দিয়ে একটা মানুষ দুনিয়া আখিরাত উভয়ই হারায়। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। তো ঘটনাটা যেখানে ঘটেছিল তার কিছু অংশ তিনি জানতেন এবং ঘটনা চলাকালীন সময় তিনি নিজেই কিছুটা শুনেছিলেন। এর থেকেই শুরু হয় তার ভৌতিক ঘটনা শোনার নেশা, মানে শোনার নেশা রাজন ভাইয়ের। ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত 2015 সালে তিনি জাকির ভাইয়ের কাছে শুনেছিলেন, কারণ তাদের সাথেই ঘটনাটা ঘটেছিল। তারা যখন একটা বাসায় ভাড়া থাকতো, ঘটনা ঘটেছিল সেই বাসার বাড়িওয়ালা ও তার পরিবারের সাথে। ঘটনাটা অন্য কোথাও শেয়ার করা হয়নি বলে নিশ্চিত করে তিনি ঘটনাটা পাঠিয়েছেন। তো বাড়িটা ছিল 3 তলা বিল্ডিং, বাড়িওয়ালা ও তার স্ত্রী থাকতেন দোতলায়। তো রাজন ভাই 2 তলাতেই তাদের পাশের ফ্ল্যাটে থাকতো। ওদের এক ছেলে ও এক মেয়ে আছে, যাদের কথা ঘটনার ভেতরে ঢুকেই শেয়ার করবেন তিনি। ঘটনা তিনি তার মতোই লিখেছেন। তো আশা করছি তার বর্ণনা করা ঘটনাগুলো আমার খুব পছন্দ এবং আমরা চলে যাচ্ছি ঘটনাতে। ভদ্রলোকের নাম আব্দুল জব্বার ও তার স্ত্রীর নাম হালিমা খাতুন। ওনাদের ছেলের নাম জাকির আর মেয়ের নাম হনুফা। তখন ছিল গ্রীষ্মকাল। বাসার পেছনের দিকটা একটা গাছ ছিল, তার নামটা রাজন ভাই মনে করতে পারছিল না।
তো যেটা বিল্ডিং ঘেঁষে বেড়ে উঠেছিল এবং প্রায় ছাদের কাছাকাছি এসেই গাছের মাথার অংশ ঠেকেছিল। তো তারা সেই বাসায় ওঠার পর সমবয়সী কয়েকজনের কাছে তিনি শুনেছিলেন বাসার পেছনের গাছে নাকি ভূত থাকে, সেটা নাকি বাড়িওয়ালাও দেখেছিল। ছোটকালে এসব কারণেই ভয়ে ভয়ে থাকতো তারা ওই বাসায়। যে ফ্ল্যাটের দেয়াল ঘেঁষে গাছটা বেড়ে উঠেছিল সেটা ছিল ওনাদের ফ্ল্যাট। ওনাদের রুমটা সেই গাছের বরাবর ছিল। বাড়ির পেছনে ছিল ফাঁকা জমি। একদিন রাতে প্রচন্ড গরম পড়েছিল, যার কারণে জব্বার আঙ্কেল ও তার স্ত্রী জানালা খুলে ঘুমাচ্ছিলেন। হুট করে তার ঘুম ভাঙে মুখে পানি পড়ার কারণে। তিনি চোখ খুলে ভাবতে থাকেন বোধহয় বৃষ্টির ফোঁটা পড়ছে এবং জানালা আটকে দেবার জন্য উঠবেন বলে ঠিক করেন। ডিম লাইটের আবছা আলোয় তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর বুকের উপর মানবাকৃতির ছায়ার মতো কালো কিছু একটা বসে আছে। তার স্ত্রী হাত পা ছোটাছুটি করে তাকে ডাকার চেষ্টা করে যাচ্ছেন, এমন সময় সে কালো ছায়ার মতো অবয়বটা তার স্ত্রীর গলায় কিছু একটা দিয়ে বিছানার মাঝেই জবাই করতে শুরু করে দেয়। তার স্ত্রী গোঙাতে শুরু করে এবং তিনি ভয় পেয়ে বিছানা থেকে উঠে এক দৌড় দিয়ে ডাইনিং এ চলে যাবেন। এমন সময় দরজার সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যান। তাদের বেডরুমের দরজার সামনে ছিল ডাইনিং স্পেস। তাদের দরজা থেকে তাকালে সরাসরি দেখা যেত ডাইনিং রুম ও ওয়াশরুম। তিনি কোনো মতে নিজেকে সামলে উঠে বসতেই দেখেন যে তার স্ত্রী ওয়াশরুম থেকে বেরিয়ে আসছেন। এসে তাকে ধরাধরি করে উঠে জিজ্ঞেস করেন যে তুমি মেঝেতে পড়ে গেলে কিভাবে। তো জব্বার আঙ্কেল ভেবাচাকা খেয়ে যায়। তার স্ত্রীর দিকে তাকে ভাবতে শুরু করেন একটু আগেই তাহলে তিনি যা দেখছিল তা কি ছিল। তিনি তো ডিম লাইটে স্পষ্ট চিনে ফেলেছিলেন তার স্ত্রীর বুকের উপর কেউ উঠে বিছানাতে জবাই করছে এবং তার স্ত্রী গোঙাচ্ছে। তবে এটা কি? তার মাথায় অতীতে ঘটা কিছু ঘটনাগুলো মনে পড়তে থাকলো যখন তিনি নতুন বিয়ে করেছিলেন। তিনি নিজের মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি মেরে পরিস্থিতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করেন। তার স্ত্রীকে বলেন যে দুঃস্বপ্ন দেখে দৌড় দিয়েছিল এবং হোঁচট খেয়ে পড়ে গেছে। মাঝরাতে তার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার স্ত্রীর। তিনি তার স্ত্রীকে বলতে থাকেন, আমি আম্মার সাথে বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি। কুজু পিঠ নিয়ে আমার আম্মা আমার সাথে হাঁটছেন। আমার বেশ ভালো লাগছিল দেখতে। আমরা বাজারে গিয়েছি, পরিচিত কসাই আমাদেরকে ডাকলেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মাংস কত। সে বলল এই মাংস আপনার জন্য না, রেগুলার কাস্টমার আপনি, আপনার জন্য আলাদা করে মাংস রেখে দিয়েছি, সাথে আসুন। তো তিনি বলেন যে আমি তার সাথে হাঁটা দিই। আম্মাকে বলি আম্মা তুমি আসো, আমি নিয়ে আসছি। সে আমাকে একটা বদ্ধ করে নিয়ে যায়। হলদে রকমের আলো জ্বলছিল ঘরে। আমার মা গা কাটা দেওয়া শুরু করে। ভেতরে দেখলাম কয়েকজন লোক বসা, কালো কাপড় পরা, মাথার উপরেও কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। কসাই তাদেরকে হাতের উদ্দেশ্যে দিয়ে ভেতর থেকে কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের মধ্যে একজন একটা বাধাই করা ব্যাগ নিয়ে আমাকে ধরিয়ে দেয়। তো তিনি টাকা দিয়ে বের হয়ে আম্মাকে নিয়ে ফিরে যেতে থাকে। ব্যাগটা খুব ওজন লাগার কারণে খুলে দেখতে যায় ভেতরে এত কিসের মাংস। খুলতে তিনি দেখতে পায় তার আম্মার কাটা মাথাটা তার দিকে রাঙিয়ে তাকিয়ে আছে। তার দু চোখ দিয়ে গল গল করে রক্ত ঝরছে। তিনি ব্যাগটা ছুঁড়ে মারে। আম্মাকে বলতে থাকে আম্মা ব্যাগের ভেতরে তোমার মাথা কি করে, তুমি তো জীবিত আমার সামনে। তার আম্মা পাগলের মতো হাসতে শুরু করে বলতে থাকে তোর কি সত্যি মনে হয় আমি জীবিত? তোর আব্বা মরার কয়েক বছর আগেই তো আমি মারা গেলাম। ভুলে গেছিস আমাকে তুই নিজেই কবরে নামালি কত বছর আগে? তো এটা ছিল স্বপ্নের কথা। তো এইসব শোনার পর তার স্ত্রী তাকে বলে যে তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো, এরকম হয় মাঝে মধ্যে। তো তিনি বলেন যে আগে তিনি প্রায় সময় আঙ্কেল আন্টির ফ্ল্যাটে বসে টিভি দেখতো, কিন্তু এগুলো যেদিন শুনেছিল সেদিন থেকে ওনাদের সাথে ভয়ে কথা বলা তিনি বন্ধ করে দিয়েছিল। যাই হোক, আঙ্কেলের ছেলে, স্ত্রী ও এক ছেলে সন্তান সহময়মনসিংহে সিংহ থাকতেন ওনারা চাকরির সুবাদে। এর প্রায় 2-3 সপ্তাহ পর আঙ্কেলের ছেলে তার স্ত্রী সন্তান সহ ময়মনসিংহ থেকে নিজেদের বাসায় আসেন। এই সময় ওনার বাবাকে বলেন যে তাদের ময়মনসিংহের বাসায় বেশ কিছুদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছিল এবং সেটা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছিল। দেখে তারা একটা কবিরাজের সাথে যোগাযোগ করে এবং কবিরাজ বলেন যে শহর ত্যাগ করে চলে যেতে। তো তারা বাড়ি ফিরে এখানে চলে আসেন। তার ছেলে জাকির ভাই বলছিল একদিন তিনি অফিসে ছিলেন, তার বাবা সন্ধ্যার দিকে বাড়ি ফিরে কলিং বেল চাপছিলেন, কিন্তু তার স্ত্রী দরজা খুলছিলেন না। তার স্ত্রীর নাম্বারে ট্রাই করেন কিন্তু ফোন বন্ধ ছিল। শেষে তিনি পাশের ফ্ল্যাটের একজনের হেল্প নিয়ে দরজা খুলে ভেতরে যান। সামান্য দূরে এগোতেই তিনি দেখে খেয়াল করেন যে মেঝেতে রক্তমাখা কারো পায়ের ছোপ ছোপ দাগ, যেটা তার ও তার স্ত্রীর বেডরুমের দরজার সামনে গিয়ে মিলে গেছে। গিয়ে দেখেন সব জিনিসপত্র এলোমেলো। বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কল বন্ধ করতে ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছেন।
তার রক্তে বাথরুমের এপাশ ওপাশ একদম লাল হয়ে গেছে। তিনি ঘাবড়ে গিয়ে চেঁচামেচি করে বাইরে থেকে লোক জড়ো করে ভেতরে এসে দেখেন বাথরুমে তার স্ত্রীর দেহ নেই, সামনে রক্তের ছিটে ফোঁটা পর্যন্ত নেই। এদিকে তিনি তার স্ত্রীকে ফোনেও কথা পাচ্ছিলেন না। হুট করে তার মাথায় খেয়াল আসে যে ময়মনসিংহে তার স্ত্রীর এক বান্ধবীর বাসা আছে, ওখানে একবার খোঁজ নেওয়া দরকার। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী তার ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে গেছে। বাসায় আসার পর তিনি তার স্ত্রীর সাথে ঝগড়ার মতো লাগিয়ে দেয় কেন তাকে না বলে সেখানে গেল। তার স্ত্রী বলে, আমি তো তোমাকে জানিয়েই বের হলাম, আমার পরেই তো তুমি অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলে 9টার দিকে। তিনি তার স্ত্রীকে জানান, আমি আজ সকাল 8টার সময় বাসা থেকে বের হয়ে গেছি, তুমি আমাকে 9টার সময় কিভাবে বের হলে বললে? অনেকক্ষণ কথা কাটাকাটির পর তার স্ত্রী বলেন, ঠিক আছে আমারই ভুল। কিন্তু তার স্ত্রী বেশ অবাক হয়, তার স্পষ্ট মনে ছিল যে সে জাকির ভাইকে জানিয়ে গেছে, অথচ জাকির ভাই নাকি 8টার সময় বেরিয়ে গেছে বাইরে। তো রাতের বেলা জাকির ভাইয়া বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন। তিনি শুনতে পান ডাইনিং থেকে মাংস কাটার আওয়াজ। কসাইরা যেভাবে মাংস কাটে, শক্ত কাঠের উপর মাংস রেখে কোপ দিলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। তিনি ডাইনিংয়ে যান, গিয়ে খেয়াল করেন শব্দটা বাঁ পাশে কিচেনের থেকে আসছে। তিনি যতই যেদিক সেদিকে এগুচ্ছেন ততই শব্দটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে প্রতি মুহূর্তে। কিচেনের দরজার সামনে গিয়ে কান পাততে তিনি শুনতে পান কে একজন একটা করে কোপ দিচ্ছে আর বলছে, বুঝলি, গরু ছাগলের মাংসে আর স্বাদ পাই না, মানুষের মাংস হলে পেটটা ভরত। তিনি অনুভব করেন ভেতরে একা কেউ নেই, একের অধিক লোক ভেতরে। মাংসের বাজারে যেমন গমগমে পরিবেশ থাকে ঠিক তেমনি অনুভব করছিলেন তিনি সেখানে। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন যা শুনছেন তা কি আদৌ ঘটছে নাকি এসব তার মনের ভুল নিছক। তিনি গায়ে একটা চিমটি কাটেন শিওর হবার জন্য তিনি জাগনা নাকি তার একটা স্বপ্ন। ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে আসে, নখের আঁচড়ে কি মাংস কাটা যায়? আয় দেখে যা মাংস কি করে কাটতে হয়, শিখে যা। এটা বলেই ভেতর থেকে একজন এক কোপে হাড্ডি কেটে দুভাগ করে দেয়। এরকম শব্দ শুনেই তৎক্ষণাৎ ভয়ে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যা যা শুনছেন তা আসলেই ঘটছে। তিনি কৌতূহল বশত ভেতরে যান। রান্নাঘরে জানালাটা খোলা ছিল। জানালার ফাঁকে ভেতরে প্রবেশ করছিল চাঁদের মৃদু আলোর প্রবেশ করছিল। আবছা আলোয় তিনি দেখতে পান কে একজন মেঝেতে বসে মাংস কাটছে এবং সেই লোককে ঘিরে আরো অনেকজন লোক দাঁড়িয়ে জিভ বের করে সেই দৃশ্য দেখছে। সেই লোকটা জাকির ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়। তার চোখের সাথে চোখ পড়তেই জাকির ভাই রক্তহীন হয়ে আসে। তিনি বলছিলেন, এরকম চোখ আমি কোনোদিন দেখিনি, এরকম মুখ আমি কোনোদিন দেখিনি। সেটা যাই ছিল হোক, সেটা আমার মনের ভুল, কিন্তু আমি যা দেখেছি তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। লোকটির দুই গালের মাংস ঝুলেছিল। চোয়ালের স্বাভাবিকের তুলনায় বেশ মোটা ছিল। হাত জুড়ে জানোয়ারের মতো বড় বড় লোম এবং কপালে শুধু একটা চোখ ছিল। তার মুখে দাঁতগুলো মাছের বড় বড় কাঁটার মতো, যেখানে ছিল মানুষের আঙ্গুল। কর্মর কর্মর করে চাবাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। ঢোক গিলে সেই অদ্ভুত লোকটা উঠে দাঁড়ায়, জাকিরের গলা চেপে ধরে বলতে থাকে, কাকে জবাই করেছি দেখবি নাকি? সে এক হাতে একটা কাটা মাথা এনে জাকির ভাইয়ের সামনে ধরে। তিনি দেখতে পায় দাদির কাটা মাথাটা তার দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। দাদির নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তার স্ত্রীকে সব বলেন, কিন্তু তার স্ত্রী ব্যাপারটা উড়িয়ে দিয়ে তাকে ডক্টরের কাছে যেতে বলেন। সেদিন সন্ধ্যাতেই জাকির ভাইয়ের স্ত্রী ছাদে গেছেন কাপড় যেটা নেড়ে আসার জন্য গেছেন, সেটা নেড়ে রেখেছিলেন ছাদে, সেটা নিয়ে আসতে। যেদিন সে ছাদে যেতেই তিনি লক্ষ্য করেন যে তার ছেলের ছাদের কোনায় দাঁড়িয়ে কালো কাপড় পরিহিত একজন লোকের সাথে কথা বলছে এবং মিনিট খানেকের মধ্যেই লোকটা তার ছেলেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তিনি দৌড় দিয়ে নিচে গিয়ে এদিক সেদিক খোঁজা শুরু করে, কিন্তু তার ছেলেকে খুঁজে পান না। আবার হুড়মুড়িয়ে ছাদে যান, যেখানে গিয়ে সেই লোককেও তিনি আবিষ্কার করতে পারেননি। বাসায় ঢুকে জাকির ভাইকে বলতে জাকির ভাই ঝাড়ি দিয়ে বলে, রোমান গেছে বাথরুমে গোসল করতে, তুমি গিয়ে চেক করে এসো। রোমান ছিল তার ছেলের নাম। তখন তার বয়স ছিল 7 বছর। তার স্ত্রী বাথরুমে গিয়ে দেখেন তার ছেলে গোসল করছে। একটু আগে তিনি ছাদে কি দেখলেন তা ভেবে তার মাথায় কাজ করছিল না। সে জাকির ভাইকে ছাদে দেখা ঘটনাটা শোনায়। সব শুনে জাকির ভাই ঘাবড়ে ওঠেন। তিনি বাইরে গিয়ে এলাকার ইমামকে বাসায় আনেন। ইমাম শুধু বলছিল, আপনাদের পেছনে খারাপ কিছু একটা লেগেছে, আমি তার উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা আমার আপাতত নেই। পরদিন এলাকার ইমাম সাহেব জাকির ভাইকে জানায় যে আপনাদের পেছনে অনেক আগে থেকেই একটা কুফরি করা আছে, একজনের কবিরাজের ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে যেতে পারেন। সেই বলে ইমাম বিদায় নেন এবং ঝাড়ফুঁক করে চলে যান। পরদিন সেই জাকির ভাই সেই কবিরাজের কাছে যাবেন বলে ঠিক করেন। রাতে জাকির ভাই তার স্ত্রীকে
স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন, মানে জাকির ভাইয়ের সামনে তার স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন। পড়তে পড়তে একসময় তার ছেলে বলে বসে, আম্মু, আমি একদিন রাতে দাদুকে বাসায় দেখেছিলাম, তোমরা ঘুমিয়েছিলে, আমি দেখলাম দাদু দরজা খুলে খাটের পেছনে এসে দাঁড়িয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করছিল বাইরে যাওয়ার জন্য। আমি কথা বলছিলাম না, শুধু তাকিয়েছিলাম। একটু পর দাদু হাওয়ায় মিলিয়ে যায়। তার স্ত্রী চমকে ওঠে শুনে, কারণ তার শ্বশুর শাশুড়ি তখন তার শ্বশুর তখন ছিল নিজের বাসায়, আর তারা এখন এখানে ময়মনসিংহে। আর এতটুকু বাচ্চা ছেলের কথা মিথ্যা হওয়ার কথা না। তিনি বুঝে ফেলেন যে তাদের সাথে যা যা ঘটছে তা মোটেও স্বাভাবিক না। পরদিন তারা কবিরাজের কাছে যান। কবিরাজ কিছু সময় নিয়ে বলেছিল যে তাদের উপর অনেক আগেই কুফরি করা হয়েছিল, যেটা তিনি ছুটিয়ে দিয়েছেন। জাকির ভাই জন্মানোর পরপর করা হয়েছিল এই কুফরি, কিন্তু আবারও তারা কুফরি করবে এরকম সম্ভাবনা আছে। বাড়ি যেতে বলেন তাদেরকে, গিয়ে কিছুদিন থাকলে নিজেই বুঝে যাবে কুফরি কে করেছেন। এরপর তারা ময়মনসিংহ ছেড়ে কিছুদিনের জন্য চলে আসেন বাড়িতে। এসে তারা জানতে পারে তাদের বাবা মানে জব্বার আঙ্কেলের সাথেও বেশ কিছুদিন যাবৎ উদ্ভট ঘটনা ঘটে যাচ্ছে। এরপর থেকে অনেক দিন আর তাদের সাথে কিছু ঘটেনি। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারা ঠিক করে এবার ময়মনসিংহে ফিরতে হবে। ছুটিও প্রায় শেষ হওয়ার পথে। যেদিন ফেরত যাবেন তার আগের রাতে জব্বার আঙ্কেলের সাথে ঘটে আরও একটি ঘটনা, জাকির ভাইয়ের বাবা। এবং এটি থেকে তাদের উপর অত্যাচার আরও তীব্রভাবে বেড়ে যায়। একদিন রাতে জব্বার আঙ্কেল ও তার ছেলে জাকির ভাইয়া তাদের গ্রাম থেকে শহরে ফিরছিলেন। গ্রামে গিয়েছিলেন জমি জমার কাজে। রাত তখন প্রায় 11:30। একটা জনমানবহীন নিস্তব্ধ রাস্তার মাঝে এসে তাদের অটোটা হুট করে থেমে যায়। তো ড্রাইভার বাইরে চেক করতে যে কোথায় সমস্যা। তারা যে রাস্তায় দাঁড়িয়েছিল তারা দুই পাশে ছিল ফাঁকা জমি। তো ড্রাইভার বলেন যে তাদেরকে যে কিছুক্ষণ সময় লাগবে ঠিক করতে। তো জব্বার আঙ্কেল এদিক সেদিক হাঁটাহাঁটি শুরু করেন। হঠাৎ তিনি খেয়াল করেন খোলা মাঠের মধ্যে তাঁবু টাইপের কিছু একটা আছে, সেখানে বাতি জ্বলছে, অনেকগুলো লোকের ছায়া দেখা যাচ্ছে। তিনি কি না ভেবেই সেদিকে যেতে শুরু করেন। ভেতরে অনেক মানুষ, ছোটখাটো অনুষ্ঠানের মতো। তিনি সেখানে গিয়ে এক লোককে জিজ্ঞেস করেন, ভাই, পানি খাওয়াবেন একটু? সেই লোক জব্বার আঙ্কেলকে নিয়ে একটা তাঁবুতে ঢুকে যায়। জব্বার আঙ্কেল ভেতরে গিয়ে দেখেন ছোটখাটো একটা কসাইখানার মতো। তবে সমস্যাটা হচ্ছে এটা কোনো পশুর কসাইখানা না। তিনি ভেতরে ঢুকেই আটকে ওঠেন, বুক ধরপড় করতে থাকে। ঢুকতেই তিনি দেখতে পান রডের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে মানুষের ছাল ছাড়ানো হাত, পা, এমনকি মাথাও। একজন লোক বসে সেই তাঁবুর ভেতর ধূপ ধূপ কোপে মাংস কাটছে, হাড় কাটছে। জব্বার আঙ্কেলকে সেই কসাই জিজ্ঞেস করে, কিরে, গলা শুকিয়ে গেছে নাকি? বলেই সে তার দিকে একটা গ্লাস এগিয়ে দেয়। জব্বার আঙ্কেল হাতে নিয়ে পানি ভেবে গ্লাসের ভেতরে তাকিয়ে দেখেন পুরো গ্লাসটা রক্তে টইটুম্বুর। তিনি এক ঝটকায় গ্লাসটা ছুঁড়ে ফেলে বাইরে বেরিয়ে আসেন। ভেতর থেকে কসাই পৈশাচিক ভাষায় বলতে শুরু করে, খুব শীঘ্রই উৎসব হবে, তোর পরিবারের সদস্যদের জবাই করে ভোগ বিলাসে মেতে উঠবো আমরা। তিনি দৌড়াতে দৌড়াতে সেই জায়গা ত্যাগ করেন। অনেকখানি দৌড়ানোর পর তিনি মেইন রোডও খুঁজে পাচ্ছিলেন না। তিনি দৌড়াচ্ছেন, ফাঁকা জমি যেন শেষই হতে চাইছে না। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান দূর থেকে একটা লোক হেঁটে আসছে তার দিকে। তিনি মনে মনে ভাবেন, আবারও ভয় পেতে শুরু করেন। লোকটাকে আদৌ মানুষ কিনা সেটা ভেবে ভেবে তিনি ঘাবড়ে যাচ্ছিলেন। আবার আশপাশের কাউকে দেখতেও পাচ্ছিলেন না। তিনি সেই লোকটিকেই দেখতে পাচ্ছিলেন। তিনি উপায় না পেয়ে সেই লোকটার দিকে হাঁটা দেন। লোকটা তার সামনে এসে সালাম দিয়ে বলেন তার পেছনে পেছনে যেতে। জব্বার আঙ্কেল সালামের জবাব দিয়ে সেই লোকের পিছু নিতে শুরু করে। মিনিট খানেক হাঁটার পর তিনি সামনে খেয়াল করেন মেইন রোড। লোকটাকে ধন্যবাদ জানিয়ে তিনি সামনের দিকে হাঁটা দেন। মনে মনে ভাবছিলেন, কে এই লোক যে এত রাতে তাকে পথ দেখিয়ে দিল। তিনি তার নাম জানবেন বলে ঠিক করেন এবং ঘুরে তাকান। পেছনে তাকাতেই দেখেন সেই লোকটি সেখানে নেই। এক দৌড়ে তিনি তার অটোর কাছে চলে আসেন। এসে দেখেন ড্রাইভার এখনো কিছু একটা করে যাচ্ছে। তিনি বিরক্তির মুখে জিজ্ঞেস করেন, আধা ঘন্টার মতো সময় নিয়েও তুমি এইটা ঠিক করতে পারলে না তো কখন পারবে? এটা শুনে জাকির ভাইয়াও ড্রাইভার অবাক হয়ে বলে, কিসের আধা ঘন্টা? আপনি তো ওইদিকে গেলেন 5 মিনিটও হইল না। জব্বার আঙ্কেল আর কথা না বাড়িয়ে তার ছেলেকে নিয়ে অটোতে উঠে পড়েন। কিছুক্ষণ পর সিএনজি ঠিক হয় এবং তারা আবারও যাত্রা শুরু করে। জব্বার আঙ্কেলের কানে তখনও ভেসে আসছিল মাংস কাটার শব্দগুলো পরিষ্কার। মাঝে মধ্যে অনেক কিছু আমরা যখন শুনি সেটার কিন্তু রিফ্লেকশন মাঝে মধ্যে আমরা শুনতে পাই। তো তারা বাসায় ঠিকঠাকভাবেই পৌঁছে যায়। বাসায় এসে সবাইকে জানায় তার সাথে রাস্তায় কি ঘটেছিল। জাকির ভাই ঠিক করলেন আরো কিছুদিন থাকবেন, যেহেতু সমস্যাটা শুরু হয়ে গেছে। সেদিন রাতে জাকির ভাইয়ের স্ত্রী চেঁচামেচি শুরু করে দেন তার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। যদি থাকে তবে তিনি পাগল হয়ে যাবেন। তাদের পরিবারের সবাই জিজ্ঞেস করে, তিনি বলেন, আমি মাঝরাতে উঠেছি বাথরুমে যাওয়ার জন্য।
ডাইনিং ক্রস করার সময় আমার মনে হচ্ছিল কে যেন বসে আছে। আমি গুরুত্ব না দিয়ে বাথরুমে যাই। বের হবার সময় দরজা খোলার সাথে সাথে আমি পচা একটা গন্ধ পাই, অনেকটা পচা লাশের গন্ধ। আমি তাড়াতাড়ি করে রুমে আসতে যাব, এমন সময় ডাইনিং থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগেনি। আমি পেছন ফিরে ডিম লাইটের আলোয় দেখতে পাই একজন মহিলা সোফায় বসে আছেন, তার কোলে আমার ছেলে। তিনি বলছেন আর কি, বেশ অস্বাভাবিক দৃষ্টি তিনি তাকিয়েছিলেন তার দিকে, এবং তার মুখ থেকে রক্ত পড়ছে। তিনি হুঁশ যখন ফেরে তখন তার মনে পড়ছিল যে এরকম ঘটনা তাদের সাথে একবার ঘটেছে। তিনি চিৎকার দিতে শুরু করেন। এরপর আর তার কিছু মনে নেই। পরদিন ওনার স্ত্রী, তার ছেলে ও শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। তো সমস্যা এদিকে একের পর এক টুকটাক ঘটে যাচ্ছিল। এদিকে জাকির ভাইয়া সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তিনি ছাদের দিকে তাকাতেই দেখেন তার মৃত দাদি উকি মারছে তাদের ছাদের বাউন্ডারির ফাঁক দিয়ে। ওনাকে ঘিরে শত শত কালো কাপড়ধারী লোক দাঁড়িয়ে আছে। তো জাকির ভাই এগুলি কখনো তেমন ভাবে শেয়ার করতেন না, কথায় কথা উঠলেই শোনা যেত, তাও তার মুখে টুকটাক, রাজন ভাই যেটা বলেছেন। যাই হোক, এভাবেই চলছিল। একদিন রাজু জাকির ভাই ভাবলেন জামাতে যাবেন তিনি। কথা অনুযায়ী তিনি কয়েকজনের সাথে চলে গেলেন জমায়েতে। সেখানে তার একজন লোকের সাথে পরিচয়, যিনি জাকির ভাইকে দেখেই বলেছিলেন, সাবধান ভাই, ওরা কিন্তু আপনাদের আশেপাশের দিনের প্রায় সর্বক্ষণই ঘোরাঘুরি করে। সুযোগের অভাবে বড় কোনো ক্ষতি করতে পারছে না শয়তানগুলো। জাকির ভাই অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললেন ভাই? কিছুই বুঝলাম না। ওই লোক উত্তর দেয়, ভাই সবই বুঝেন, সবই জানেন, শুধু নিজেদের জেদের কারণে কাউকে শেয়ার করেন না আপনারা সমস্যাগুলো। জাকির ভাই সেই লোককে এড়িয়ে যায়। রাতে খাবার সময় সেই লোক এসে জাকির ভাইকে বলেন, আর কতদিন এভাবে ভয়ে ভয়ে কাটাবেন ভাই? জাকির ভাই এবার লোকটার উপর একটু বিরক্ত হয়ে কথা বলা শুরু করে। তিনি প্রথমে লোকটাকে ভণ্ড ভেবেছিল। সেই লোক তাকে বলে, আপনাকে প্রথম দেখেই আমি বুঝে গিয়েছিলাম আপনার আশেপাশে খারাপ কিছু ঘোরাঘুরি করে। একজন স্বাভাবিক মানুষের আচার আচরণ আর আপনার মধ্যে পার্থক্য আমি তখনই বুঝে গেছি। অনুমতি দিলে আপনাদের বাড়িটা একদিন ঘুরে আসবো। জাকির ভাই বাকির ভাই তেমন একটা কথা কাটাকাটি করেন নাই। তারপরে জামাত থেকে ফেরার দিন সেই লোক জাকির ভাইয়ের সাথে তাদের বাসায় আসেন এবং বলেন যে তিনি এক রাত এখানেই থাকবেন, দেখবেন আরো কিছু বোঝা যায় কিনা। তো জাকির ভাইয়ের বাবা জব্বার আঙ্কেল সেদিন রাতে অনুভব করছিলেন যে এই লোক আসার পর থেকে তাদের ফ্ল্যাটটা হালকা হালকা লাগছে। পরদিন সেই লোক জব্বার আঙ্কেলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন, আপনার প্রথম স্ত্রী আর আপনার আব্বা আম্মার মৃত্যু তো একদম স্বাভাবিক ছিল না। পরপর 3টে অস্বাভাবিক মৃত্যু দেখা সত্ত্বেও আপনি কেন কোনো আলেমের কাছে যান নাই? জব্বার আঙ্কেলের মুখে কোনো কথা নেই। এদিকে জাকির ভাই অবাক, কি বলছে এই লোক? প্রথম স্ত্রী? আমি তো কিছুই জানি না। তিনি সেই লোকের উপর প্রায় চটে গেছেন। এমন অবস্থায় সেই লোকটা জব্বার আঙ্কেলকে বলেন যে, চাচা আপনি বলবেন নাকি আমি বলবো? জব্বার আঙ্কেল এবারও চুপ। শেষে সেই লোকটা জাকির ভাইকে সব বলা শুরু করে, আপনার বাবা নির্দোষ, তাকে দোষ আরোপ করে কোনো লাভ নেই। আপনার বাবা ভালোবেসে বিয়ে করেছিল একজনকে, যিনি আপনার আসল মা। দুজনেই খুশি ছিল। আপনার দাদা দাদিও তাদের জন্য কোনো আপত্তি দেখেননি কখনো। আপনার বাবার ছোট কাকা যিনি ছিলেন, তিনি চেয়েছিলেন আপনার ফুপির সাথে তার ছেলের বিয়ে দিতে, কারণ সম্পত্তি হাতানোর ধান্দা ছিল তাদের। আপনার দাদা দাদি সবসময় আপনার বাবা ও ফুপির পছন্দকে গুরুত্ব দিয়ে দেখতেন। আপনার ফুপি যখন অস্বীকার করে কাকাতো ভাইয়ের সাথে বিয়ে বসতে, তখন আপনার ছোট কাকার মাথা গরম হয়ে যায়। আপনার মৃত আম্মা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। আপনার কাকা ওই ঘটনার পর সর্বপ্রথম যেটা করেছিল সেটা হচ্ছে আপনাদের বংশধরকে দুনিয়াতে না আসতে দেওয়া। আপনি যখন আপনার আম্মার পেটে ছিলেন তখন আপনার আম্মার উপর কুফরি করেছিল আপনার বাবার কাকা। তবে যত যাই হতো যেত না কেন, আপনার আম্মা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে গেছেন। ওনাকে সহ আপনাকে মেরে ফেলার কথা ছিল সেই জিনের মাধ্যমে, কিন্তু এটা আপনার সৌভাগ্য যে আপনার আম্মার ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ আপনাকে আপনার আম্মার দেওয়ার কারণে সব রকমের বিপদে পড়তে দেননি। তিনি নিজে মারা গেছেন কিন্তু আপনাকে কিছু হতে দেননি। আপনি জন্মানোর প্রায় 1 মাস পর আপনার আম্মা একদিন রাতে আপনার দাদাকে আর্তনাদ করতে শুনে পাকের ঘরের দিকে ছুটে যায়। সেটা আপনার দাদা ছিল না। তিনি ভেতরে যাওয়া মাত্রই পাকের ঘরে আগুন লাগিয়ে দেয় কাফির জিনগুলো। আপনার দাদা তাকে বাঁচানোর উদ্দেশ্যে নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তিনিও আপনার আম্মার সাথে সেই পাকের ঘরে পুরেই মারা যান। আপনি যখন 3 মাসের, তখন আপনার আব্বার ছোট কাকা তার মেয়ের সাথে আপনার আব্বার বিয়ের কথা তোলে। আপনার দাদি তার ছেলে ও নাতির এমন খারাপ পরিস্থিতির কথা ভেবে তাদের বিয়ে করিয়ে দেয় বছর খানেক পর, যার কারণে আপনি কখনো জানতে পারেননি যে আপনার আসল আম্মা অনেক আগেই মারা গেছে। আপনার দ্বিতীয় আম্মা বুদ্ধি করে অনেক আগেই আপনার প্রথম আম্মার সব স্মৃতি বাসা থেকে সরিয়ে ফেলে।
আপনার আব্বার কাকার ষড়যন্ত্রে ইনিও যুক্ত ছিল। কখনো কি শুনেছেন আপনার দ্বিতীয় আম্মার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে? শুনবেন কি করে? নাটের গুরু তো তারাই। বিয়ের 5-6 বছর পর এরাই আবারও সেই জিনকে দিয়ে আপনার দাদিকে খুন করায়। তিনি জন্ম দেন আপনার বোনকে। এখন আবারও সেই জিনকে আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে আপনাকেও আপনার স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এরপর জব্বার আঙ্কেল বলেন, যখন তিনি দ্বিতীয় বিয়েটা করেন তার কয়েক মাসের মাথায় তার আম্মার সাথে রাতের বেলা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটতে শুরু করে। একদিন তার আম্মা রাতে শুয়েছিলেন, তিনি দেখতে পান তার শিয়রের পাশে তার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, কাফনের কাপড় পরিহিত, গালে মাংসবিহীন চেহারা, শুধু মুখটা বুঝতে পারছিলেন তিনি যেটা তার স্বামী, যে কিনা মারা গেছেন। তিনি দেখতে পান তার স্বামীর পাশে কালো কাপড় পরিহিত আরো বেশ কয়েকজন লোক। দরজা ভেদ করে একজন কসাই টাইপের লোক প্রবেশ করে তার ঘরে। লোকটা আসতেই তার স্বামী মেঝেতে শুয়ে পড়ে এবং কয়েকজন লোক ওনার হাত পা চেপে ধরে। কসাইটা তার হাতে থাকা ধারালো ছুরিটা দিয়ে তার স্বামীর ছাল চাটতে শুরু করে। তার স্বামী অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে দেয়, যা দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার চিৎকার শুনে বাকিরা ছুটে আসে। তিনি সবকিছু জানেন, কিন্তু কেউ কোথাও কিছু খুঁজে পায়নি। গুরুতরভাবে অসুস্থ পড়েন সেই বৃদ্ধ মহিলা। বিছানা ছেড়ে ওঠার অবস্থা পর্যন্ত ছিল না তার। একদিন রাতে তিনি কোনো কারণ ছাড়াই পাগলের প্রলাপ বকতে শুরু করে। তিনি বলছিল, জব্বার দেখ না বাবা, তোর আব্বা দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। এটা হচ্ছে সেই জাকির ভাইয়ের দাদির কথা বলছে। আমাকে নিয়ে যেতে এসেছে, তার নাকি একা একা ভালো লাগে না, আমাদের সবাইকে চায় সে। দেখ বাবা, দরজায় তাকা। সবাই ভাবতে শুরু করে যে স্বামীর শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। হসপিটালে ভর্তি করানো হয় তাকে। নাসরাত জব্বার আঙ্কেলকে কয়েকবার কমপ্লেন জানিয়েছিল যে আপনার আম্মার বড় কোনো সমস্যা আছে। এত বৃদ্ধ মানুষ, অথচ মাঝে মধ্যে এমন খারাপ অবস্থা হয়ে যায় যে তাকে আমরা দুজন মিলে ধরে রাখতে পারি না। তো একবার এক নার্সকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। নার্সের ঠোঁট ফেটে যায়। যখনই তিনি এরকম অস্বাভাবিক আচরণ শুরু করেন তখন তার মুখে একটাই কথা থাকে, জব্বারের আব্বা তুমি এসেছো। তো জব্বার আঙ্কেল এবং বাকিরের কোনো সমাধান বের করতে পারেনি তখন। বেশ কিছুদিন এভাবে ভোগার পর ওনার আম্মা হাসপাতালে মারা যান। এরপর থেকে তিনি নাকি জাকির ভাইয়াও অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছিল। মাঝরাতে চেঁচিয়ে উঠত, সিলিংয়ের সাথে টিকটিকির মতো করে একটা মহিলা ঝুলে আছে। স্বপ্নে দেখতে পেত একটা কসাইখানা, ভেতরে তার বাবাকে কেউ একজন জ্যান্ত জবাই করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কবিরাজ দেখে কোনো মতে শান্ত করে দেওয়া হয়েছিল তাকে। বহু বছর এরকম অদ্ভুত ঘটনা বন্ধ ছিল, যা আবার নতুন করে শুরু হয়েছে। এদিকে জাকির ভাইয়ের মাথা পুরোপুরি গরম তার সৎ মা তার পরিবারের উপর। তিনি গ্রামে যাবেন বলে ঠিক করেন, কিন্তু সেই লোক তাকে আটকে দেয়। তিনি বলেন, ঝগড়া বিপদ করে কোনো লাভ কোনোদিনও কারো হয়নি, আগামীতেও হবে না। মাথা ঠান্ডা করুন, আল্লাহ নিজেই অসহায়দের সহায়। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বক্ষণ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সেই লোক জাকির ভাইকে শান্ত করেন। তিনি বলেন, গ্রামে তো অবশ্যই যাবেন, আমিও সাথে যাব, কিন্তু তার আগে আপনার উপর তাবিজগুলো বের করতে হবে। উনি আরেকটা রাত সময় দেন। পরদিন তিনি লোক ডেকে তাদের ফ্ল্যাটের প্রবেশের দরজার পাশের দেয়াল হালকা ভাঙতে বলেন। সেখান থেকে 119টি তাবিজ বের করা হয়, যা সারি সারিভাবে দরজার দুপাশের দেয়ালের ভেতরে গাঁথা ছিল। তিনি সেগুলো পুড়িয়ে দেন। গ্রামে যাবেন বলে যিনি জাকির ভাইকে জানান, সেই লোককে নিয়ে জাকির ভাই তাদের গ্রামে যান। গিয়ে তিনি প্রথমে তার বাবার ছোট কাকার কলার চেপে ধরেন। সবাইটা দেখে অবাক, এত ভদ্র একটা ছেলে হুট করে এরকম বেয়াদবি করছে বড়দের সাথে। তার দ্বিতীয় মা তাকে বকাবকি শুরু করলে তিনি আরো বেশি খেপে যান তাদের উপর। সেই লোক আবারও জাকির ভাইকে বুঝিয়ে মাথা ঠান্ডা করার জন্য বলেন। সেই লোক সরাসরি এসে জাকির ভাইয়ের বাবার ছোট কাকাকে জিজ্ঞেস করেন, চেয়ারে বসে থাকেন, হাঁটতে পারেন না, সম্পত্তি দিয়ে এখন আর করবেনই বা কি? 2 দিন পর তো কবরের বাসিন্দা হতে যাচ্ছেন, জবাব কি দেবেন? ওনার মুখে কোনো কথা নেই। সেই লোক সময় নষ্ট না করে বাকি সব তাবিজ বের করা শুরু করেন। তাবিজগুলো বের করে পুড়িয়ে ফেলার পর কিছুদিন সময় নিয়ে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সক্ষম হন। জাকির ভাই তার স্ত্রী সন্তান নিয়ে এই এলাকা ত্যাগ করেন এবং কোনোদিন তার সৎ মা এবং বোনের সাথে কথা বলেননি, যতদূর রাজন ভাই জানেন। তাবিজ পুড়িয়ে ফেলার মাসখানেক পর খবর আসে যে জব্বার আঙ্কেলের ছোট কাকা মারা গেছেন। মারা যাবার আগের রাত্রেও তিনি পাগলের মতো প্রলাপ বকা শুরু করেছিলেন। মাঝরাতে তার চেঁচামেচি ঘুম ভাঙে তার ছেলেকে তিনি বলেন, আমি শুয়েছিলাম, এমন সময় লক্ষ্য করে তার দরজা ধরে তার বড় ভাই দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে গলগল রক্ত পড়ছিল। খাট থেকে নেমে যাবেন এমন সময় সে দুর্বল শরীর থাকার কারণে মেঝেতে পড়ে যায়। সে দেখতে পায় তার ভাবি মেঝেতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে, জিব্বা বের হয়েছে মুখ থেকে। এসব শুনে তার ছেলে আর কিছু বলেনি তাকে। পরদিন কবিরাজ ডাক বলে ঠিক করে, কিন্তু সকাল হতেই জানা যায় সে মারা গেছেন। তো এসব জাকির ভাইয়ের কানে আসার পর তিনি ভাবতে শুরু করেন, ঘটনাগুলো আবারও ঘটতে শুরু করলো কিনা।
তিনি সেই লোকের ফোন নাম্বারটি তখনই নিয়ে রেখেছিলেন যেদিন সেই লোকটি সমাধান করে বিদায় নিয়েছিল। জাকির ভাই ওনাকে ফোন দেন, দিয়ে ঘটনা বলেন। সে লোক তাকে জানায়, কারো খারাপ করে কেউ কখনো আনন্দের জীবন অথবা আনন্দময় মৃত্যু আশা করার অধিকার রাখে না। যে অত্যাচার করেছে কিংবা করিয়েছে তারা সবাই তাদের কৃতকর্মের ফল দুনিয়াতে তো পাবেই, এমনকি আখিরাতেও পেয়ে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সাথে আর কিছু ঘটবে না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে সবসময় ছিলেন এবং থাকবেন। ধৈর্যের পরীক্ষায় আপনারা সফল হয়েছেন, কিন্তু লোভের পরীক্ষায় আপনার আব্বার কাকার পরিবার ব্যর্থ হয়েছে, যার কারণে তাদেরকে এর খেসারত দিতেই হবে। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া, সময় প্রায় 5 থেকে 6 মাস আগের। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি। আমি জানি না আপনারা রাশি বিশ্বাস করেন নাকি, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশির কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম। আমার পরিবারে প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, ফলে জিনভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্রাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটির ফ্রেন্ড ঠিক করি যে আমরা সম্পূর্ণ বাংলাদেশ ট্যুরে যাব। কাকতালীয়ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসায় ছিল ফেনীতে, তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকব এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরব। এতে আমাদের হোটেলের থাকার খরচটাও সেভ হবে। আশফাকের বাবা ঢাকায় অনেক রেপুটেড বিজনেসম্যান, ফলে তার পুরো ফ্যামিলি পুরনো ঢাকায় থাকে, যার কারণে তাদের ফেনীর বাংলো বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র একজন কেয়ারটেকার এবং তার ফ্যামিলি নিয়ে তিনি সেই বাসা দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভিতরে সীমান্ত এলাকার পরশুরামে। বাড়িটি থেকে রাতের বেলায় বাংলাদেশ ভারত সীমান্ত স্পষ্ট দেখা যেত। সে এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আজানের পর রীতিমতো পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত চারপাশে। আমরা দুজন আমাদের প্ল্যানের একদিন আগেই সে বাসায় চলে যাই। বাকি দুজনের ঢাকা থেকে একদিন পরে আসার কথা ছিল। বলে রাখা ভালো, বাসাটি 3 বিঘা জমির উপরে বানানো এবং ডুপ্লেক্স। আমরা যেই দেখলাম কেয়ারটেকার কাকার ছেলে আমাদের জন্য দোতলায় আলাদা আলাদা রুম গুছিয়ে রেখেছে এবং পাশের হোটেল থেকে লোক আসছে আমরা কি খাবো শুনতে। আমি যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, বাট একটা জিনিস খেয়াল করলাম, এত আলিশান একটা বাথরুম বাট কোনো আয়না নেই। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে ব্যাপারটা খুব বিরক্ত লাগলো। কিন্তু আজব ব্যাপার হলো, বাথরুম না, পুরো বাসায় কোথাও আমি কোনো আয়না পেলাম না। অনেক টায়ার্ড থাকার কারণে ব্যাপারটা আমি আর ততটা ভাবিনি। নিজের ব্যাগ থেকেই ছোট একটা আয়না দিয়ে কাজ চালিয়ে নিলাম। 7টার সময় হোটেল থেকে আমাদের রাতের খাবার নিয়ে এলো কেয়ারটেকার কাকার ছেলে। খাবার খেতে খেতেই সবাই মিলে গল্প করার এক সময় খেয়াল করলাম কিচেনের দরজার উপরের কোণায় অনেক বড় একটা মাছ। অনেক বড় বলতে 6 অথবা 7 ফিট হবে, এবং মাছটি লম্বালম্বিভাবে দরজার কোণার উপরে দাঁড়িয়ে আছে। মাছটি দেখতে আমার দেখা টিপিক্যাল কোনো মাছ না, অনেকটা রূপচাঁদা মাছ, কিন্তু শরীরটা ছোপ ছোপ ডোরা কাটা। বাসায় নতুন হয় আমি ভাবলাম এটা কোনো শোপিস হবে হয়তো। আমি আশফাককে ডাকতে যেয়ে দেখলাম মাছটি নিচে পড়ে গেল। এটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। আমার সামনে থাকা প্লেট রীতিমতো পড়ে গেল নিচে। সবাই অবাক, কি হলো? আমি প্যানিক করতে করতে সবাইকে বললাম, বাট খেয়াল করলাম কেয়ারটেকার চাচা আমার কথায় এইটুকু ইতস্ত হলেন না। উল্টো উনি বললেন, মনে হয় বাঁধনগুলো আবার লাগাইতে হবে। এই কথার মানে আমি তখন না বুঝলেও পরে ঠিকই বুঝেছি। খাওয়া দাওয়া করে আমরা রাত 2টায় 3 জন 3টে আলাদা রুমে ঘুমাতে যাই। বলে রাখি, আমার স্মোক করার অভ্যাস থাকায় ব্যালকনিওয়ালা রুমটি আমি নিই। ভোর 3টা কিংবা 3:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না। আমি লাইট অন করলাম, দেখলাম আমার পুরো ঘর ভিজে আছে, যদিও ফ্যান ফুল স্পিডে দেওয়া। আমি উঠে বসেই খেয়াল করলাম আমার গা এবং বিছানা জুড়ে ভেজা পানি। আমার ঘুম কাটিয়ে সেন্সে আসার পর আমি বুঝতে পারলাম এগুলো পানি কিংবা ঘাম না,
এগুলো গোলাপ জল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম খাটের নিচ থেকে একটা সাদা বিড়ালের মতো, পুরোপুরি বিড়াল না কিন্তু এমনই একটা প্রাণী চলে গেল আমার খাটের নিচের দিকে। আমি এটা দেখে এত ভয় পাই যে চিৎকার করে পাশের রুমে যাই, কিন্তু কাউকে না পেয়ে আমি নিচতলায় যেতে যেতেই সেন্সলেস হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আশফাক প্রথমেই আমাকে কেমন আছে জিজ্ঞেস না করেই বলে, তোর কাপড়ের ব্যাগ কোথায়? আমি একটু বিরক্ত হই, জিজ্ঞেস করি কেন? ও আমাকে বলে, সত্যি করে বলতো, তুই তোর সাথে কোনো আয়না আনছিস নাকি? আমি বিরক্ত হয়ে বলি, ভাই আমার জীবন যায় আর তুই আসিস আয়না নিয়ে? আশফাক আমাকে শুধু একটাই কথা বলে, শুধু তোর না, আমাদের সবার জীবন যায় যায়, তাড়াতাড়ি আয়নাটা নিচে নিয়ে আয়। আমি উঠে নিচে যেতেই দেখি কয়েকজন হুজুর আর ইতিম বাচ্চা। দেখে মনে হচ্ছে বাসায় মিলাদ। আমি আয়না নিয়ে যেতেই আমার কাছ থেকে এক হুজুর ছো মেরে আয়নাটা নিয়ে নেয়, তারপর সেটি হলুদ ধোয়া পানিতে ফেলে একটা কয়লা দিয়ে ভেঙে ফেলে। আমি খুব বিরক্ত হয়ে আশফাককে জিজ্ঞেস করতে গেলে ও আমাকে বলে, ঢাকায় যাওয়ার পথে সব বলবো, আমি যেন 1 ঘন্টার মধ্যে রেডি হই। পরবর্তীতে ঢাকায় যাবার পথে আমি যেসব শুনলাম তাতে আমি রীতিমতো আটকে উঠলাম। প্রথমত, এই জায়গায় মোগল আমলের অনেক মানুষকে মারা হয়েছিল। পরবর্তীতে তাদের দাদারা এই জায়গায় বাড়ি বানাতে চাইলেও যেই কাজ শুরু করত কোনো না কোনোভাবে বাধা শিকার হতো। আশফাকের বাবা অবশেষে 2009 সালে এই বাড়িটি বানায়। এই বাড়িতে ওঠার ঠিক 13 দিন পর তার দাদি মারা যান, এবং আশ্চর্যের ব্যাপার, তার ঠিক 13 ঘন্টা পর তার নানা স্ট্রোক করে মারা যান। এরপরে তার মামা খালার ওই বাসায় অনেক সমস্যা ফেস করতেন, এবং এক পর্যায়ে তারা কুষ্টিয়া থেকে এক বড় হুজুর আনেন। হুজুর বলেন সেই বাসায় 88,000 জিন বাস করে, এবং তিনি আরো বলেন যে এই সব জিন এই বাসার মধ্যেই অন্য মাত্রায় মানে ডাইমেনশনে বাস করছে, যার ফলে কোনোভাবেই তাদের তাড়ানো সম্ভব নয়। হুজুর আরো বলেন যে বাসার সকল জিনিস যেগুলো প্রতিফলন তৈরি করে সেগুলো সরাতে, অর্থাৎ বাসায় এমন কোনো জিনিস রাখা যাবে না যেগুলোতে নিজের চেহারা দেখা যায় কিংবা আলোক শিখা প্রতিফলন করে, কারণ এইসব জিনিস নাকি তাদের ডাইমেনশনের সাথে আমাদের ডাইমেনশনের যোগাযোগ তৈরি করে। আমি আয়না নিয়ে যাবার ফলে আমার আয়না দিয়ে সেই সব জিন পুনরায় আবার আমাদের ডাইমেনশনে আসার রাস্তা পায়, যার ফলে ওই দিন বাসার বন্ধক ছুটে যায়, এবং আমি কিচেনে এই মাছ রূপে অন্য কাউকে দেখেছিলাম। আমি আশফাককে শেষ একটি কথা বলেছিলাম যে তাহলে কেয়ারটেকার কাকা বাসায় কিভাবে থাকে। আমাকে আশফাক যা বলেছিল তা মনে হলে এখনো আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। ও বলল যে বাসায় কোনো কেয়ারটেকার থাকে না, যিনি ছিল তিনি 1 বছর আগেই এ বাসায় মারা গেছেন সাপের কামড়ে। তার ফ্যামিলি এখন ঢাকায় আশফাকদের বাসায় থাকে, আর তার ছেলে ফেনী শহরে সিএনজি চালায়। ধন্যবাদ আপনাকে আপু, আপনি সুন্দর একটি ঘটনা বলেছেন। আপুটি ফেনী শহর থেকে আমাদেরকে এক সিএনজি ড্রাইভারের ঘটনা বললেও। আসসালামু আলাইকুম, আমরা একটা মেইল পড়ব, চলুন আমরা মেইলটা পড়ি। যে লিখেছেন, ঘটনাটা গত বছরের বর্ষাকালের দিকে। আমি তখন কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে একটা প্রজেক্টের কাজে থাকতাম। গ্রামটা এতই নিরিবিলি যে সন্ধ্যা 7টার পর ঝিঝি পোকা ডাকলেও সেই ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। সেদিন শহর থেকে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 12টা। পকেটে টাকা কম থাকায় কোনো ভ্যান না পেয়ে ঠিক করলাম হেঁটেই গ্রামে ফিরব। 2 পাশে বিশাল বড় বিল ছিল, আর মাঝখান দিয়ে এক সরু পিচ ঢালা রাস্তা। আকাশে ভাঙা চাঁদ, মেঘের আড়ালে আলো, আধার, সকল কিছু যেন খেলা চলছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে এক পুরনো বটগাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছেন, গায়ে একটা ময়লা চাদর জড়ানো। আমাকে দেখে তিনি খুব দুর্বল গলায় বললেন,
বাবা, আমাকে একটু সামনের কালভার্ট পর্যন্ত এগিয়ে দিবে? আমি চোখে ভালো দেখছি না। দয়া হলো লোকটার ওপর। আমি তাকে হাত ধরে তুলতে গেলাম, কিন্তু হাতটা ধরতেই আমার ওনার চামড়া এত বেশি ঠান্ডা, মনে হয়েছে একদম বরফ। আর হাতটা যেন শুধু হাড়ের এক দলা। আমরা হাঁটছিলাম, লোকটা কোনো কথা বলছে না, শুধু খসখসে গলায় অদ্ভুত এক গুনগানি দিচ্ছিল। কালভার্টের কাছে আসতেই হঠাৎ খেয়াল করলাম চাঁদের আলোয় লোকটার কোনো ছায়া পড়ছে না। ভয়ে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। আমি কথা বলার জন্য তার দিকে তাকিয়েই থাকলাম যে কখন কথা বলে দেখব। তো লোকটা আর লোক নেই, তার ঘাড়টা অস্বাভাবিকভাবে 180 ডিগ্রিতে ঘুরে গেছে, আর চোখের জায়গায় দুটো টকটকে লাল গর্ত। সে দাঁত বের করে হাসলো। তার দাঁতগুলো ছিল কুকুরের মতো ধারালো। দেখতেও অবশ্য কুকুরের দাঁতের মতোই ছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। আমার ব্যাগ ফেলে দিয়ে আমি গ্রামের দিকে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছিল পিছনে কেউ বড় বড় পা ফেলে আমার দিকে ধেয়ে আসতে এবং বিকট জোরে জোরে হাসছে। দৌড়াতে দৌড়াতে যখন আমি গ্রামের প্রথম বাড়ির উঠোনে আছড়ে পড়লাম, তখন আমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। গ্রামের মুরব্বীরা সকালে আমার কথা শুনে শিউরে উঠলেন। তারা জানালেন, ঠিক ওই বট গাছের নিচে 10 বছর আগে এক বৃদ্ধ ভিখারিকে কিছু ডাকাত পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর থেকে প্রত্যেকটা অমাবস্যার রাতে অনেকেই সেখানে ওরকম ছায়াহীন বৃদ্ধকে দেখতে পায়। সেই রাতের পর আমার 7 দিন প্রচণ্ড জ্বর ছিল। জ্বরে গা পুড়ে যাচ্ছিল। আমি একা ঘরে শুয়ে আছি। রাত তখন ঠিক 12টা। হঠাৎ মনে হলো আমার টিনের দরজার বাইরে কেউ খুব ধীরে ধীরে নখ দিয়ে আঁচড়াচ্ছে, ঠিক যেমন কোনো জন্তু শিকার ধরার জন্য ওত পেতে আছে। সেই পরিচিতি খসখসে গঙ্গানিটি শুনতে পেলাম। আবার বলছে, বাবা, আমাকে কালভার্ট পর্যন্ত দিয়ে আসলি না তো? মাঝপথে ফেলে পালিয়ে গেলি কেন? আমি তো অনেক অসুস্থ। আমার গলার আওয়াজটা আটকে গেল। চিৎকার করতে চাইলাম আমি। মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরেছে। ভয়ে ভয়ে জানালার দিকে তাকালাম। ওই জানালার দিকে তাকাতেই আমার কলিজা কেঁপে উঠল। জানালার গ্রিলের ফাঁক দিয়ে দুটো টকটকে লাল আমাকে দেখছে। সেই বৃদ্ধের মুখটা এখনো ঝুলে পড়েছে, চামড়াগুলো পচা মাংসের মতো খসে পড়ছে। সে তার দীর্ঘ হাড় সর্বস্ব আঙ্গুল দিয়ে জানালায় টোকা দিচ্ছিল। আমি ল্যাপের নিচে ঢোকে চোখ বন্ধ করে সমানে শুয়ে পড়তে লাগলাম। সারা রাত এমন হলো, আমার ঘরের পাশ দিয়ে কেউ ভারী পায়ে হাঁটছে আর বিড়বিড় করে কি যেন বলছে। ভোরবেলা যখন আজানের শব্দ শুনলাম, তখন একটু সাহস হলো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আমার দরজার কাঠে গভীর নখের আঁচড়, উঠানের ধুলোয় পা ফেলার চিহ্ন আছে, কিন্তু সেগুলো মানুষের পায়ের মতো নয়, অনেকটা বিপরীতমুখী, খুরওয়ালা, খুর, কোনো প্রাণীর পায়ের ছাপ। ঘোড়ার যেমন খুর থাকে সেই রকম খুর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বালিশের পাশে একটা পুরনো জং ধরা তামার পয়সা পড়েছিল। গ্রামের কবিরাজরা দেখে এই জিনিসটা দেখে বললেন, এটি ওই মৃত ভিখারির দাফনের সময় কবরে দেওয়া হয়েছিল। সেই দিন আমি অতি কল্পনা গুটিয়ে ওই গ্রাম ছেড়ে পালিয়ে আসি। তো পালিয়ে আসেও আমার কি শেষ রক্ষা হয়েছিল বলে মনে হয় আপনাদের? না, আমার
পালিয়ে আসার পরেও আমার শেষ রক্ষা হয়নি। গ্রামের সেই কবিরাজ যখন তামার পয়সাটা হাতে নিলেন, ওনার মুখ ফ্যাকাশে হয়ে উঠলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা তুই এখান থেকে এখনই পালা, তোর পিছু নিয়েছে ও। আমি আর দেরি করিনি, জ্বর গায়ে কাঁথা বালিশ ফেলে তড়িঘড়ি করে একটা ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। কিন্তু আতঙ্ক যেন আমার ছায়ার মতো আমার সাথেই লেগেছিল। সেদিন স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে গেল। কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম একদম জনমানবহীন। দূরে একটা ট্রেনের হেডলাইটের আলো দেখা যাচ্ছিল। মনে একটু সাহস এলো, যাক এবার অন্তত এই অভিশপ্ত গ্রাম থেকে মুক্তি পাব। ট্রেনটি চকচক 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 করে আমার সামনে এসে থামলো। আমি একটা ফাঁকা কামরায় উঠে বসলাম এবং জানালার বাইরে তাকিয়ে হাঁফ ছেড়লাম। ট্রেন চলতে শুরু করেছে। হঠাৎ কামরার একদম কোনায় সিটের এক দিকে নজর গেল। সেখানে গুটিসুটি মেরে একজন লোক বসে আছে, গায়ে সেই একই ময়লা চাদর। আমার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, না এটা অন্য কেউ হতে পারে। কিন্তু লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। পচা মাংসের গন্ধ সারা কামরায় ছড়িয়ে পড়েছে। সে ফিসফিস করে বলল, বাবা ট্রেন তো কালভার্টের উপর দিয়েই যাবে, ওখানেই আমাকে নামিয়ে দিও আচ্ছা। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা এক ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। বিকট শব্দে ট্রেনের চাকাগুলো যেন আমার কান তালি লাগিয়ে দিচ্ছিল। আমি আতঙ্কে ট্রেনের চেন টেনে ধরলাম। ট্রেনটা যখন থামলো তখন আমি কামরার মাঝখানে একা দাঁড়িয়ে আছি। সেই লোকটা নেই, শুধু আমার পায়ের কাছে একদলা কাদা মাখা ভেজা মাটি পড়ে আছে। আমি আজ এখনো এই শহরে থাকি, অনেক তলা বিল্ডিংয়ের উপর তলায়। কিন্তু বিশ্বাস করুন, আজ যখন রাতে বৃষ্টি হয় আমার ঘরের জানালার কাঁচটা নিজেই ভিজে যায়। আর মাঝে মাঝে মাঝরাতে ফোনের স্ক্রিনে এক অচেনা নম্বর থেকে মেসেজ আসে, যাতে শুধু লেখা থাকে, আমি এখনো সেই কালভার্টে তোর জন্য অপেক্ষায় আছি। এটা বলেই এই ঘটনাটি এখানে শেষ করেছে। কেমন লাগলো ঘটনাটি আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘটনাটি কোনো থ্রিলার মোড় বা অন্য কোনো ক্লাইম্যাক্স যোগ করা না। এটার কিছুটা এক মানুষের সাথে ঘটে গিয়েছে বলে সে সেটা শেয়ার করেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আপনারা যারা যারা আমাদেরকে মেইল পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে মেইল পাঠাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম করে আপনাদের মেইল পড়ে শোনাবো। যদি ভালো লাগে অবশ্যই মেইল পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ঘটনাগুলো বাছাই করে যাচ্ছি, আমি মনে করি যে এই ঘটনাগুলো অবশ্যই আপনাদের ভালো লাগতে হবে। কেননা আমরা অনেক পরিশ্রম এবং অনেক সময় দিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে এই ঘটনাগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করে তুলে ধরেছি। এবং আপনারা মাঝখানে যে ঘটনাগুলো শুনেছেন, আমাদের অডিয়েন্স ছিল একজন, আমি নিজেও একটা ইমেল করেছি। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত যেভাবে আপনাদের সামনে ঘটনাগুলো তুলে ধরি, আমরা চাই যে এইভাবে প্রতিদিন আপনাদের জন্য ঘটনাগুলো তুলে ধরবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন ঘটনা মেকিং করব। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এটা আমার সবার ভালো লাগার একটা বিষয়। তো লিসেনার্স, আপনারা যারা আমাদের সাথে প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন সকল ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আমাদেরকে অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করছেন। খুলনা থেকে বদিরুজ্জামান ভাই কমেন্ট করেছে, ভাই আপনাদের ঘটনা না শুনলে ঘুমই আসে না।
রাজশাহী থেকে আম্বার ঘটনা আমাদেরকে কমেন্ট করেছে। এবং রাজশাহীর যে কি যেন একটা এলাকার নাম সঠিক আমি জানি না, সেখান থেকে কমেন্ট করেছে, বলেছে ভাই আমি একটা ঘটনা পাঠিয়ে দিয়েছি, অবশ্যই সেই ঘটনাটি পড়বেন। কিন্তু আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি সে শেষ পর্যন্ত ঘটনা শুনে, আমরা কিন্তু তার মেইলটা পাইনি। তিনি আমাদের লং ভূতিশন চ্যানেলে অনেকবার কমেন্ট করেছেন যে ভাই আমি ভয়েস মেইল পাঠিয়েছি, তো আমি আপনার মেইলটা দেখেছি কিন্তু আপনি ওকে অ্যাক্সেসটা দেননি। ম্যাক্সিমাম অডিয়েন্স এই ভুলটা করে, গুগল ড্রাইভে ভিডিও ভয়েস মানে নিজের হাতে থাকা ফোন দিয়ে রেকর্ড করে পরে গুগল ড্রাইভে আপলোডও করে, সেটার লিঙ্ক আমাকে দেয় উইদাউট পারমিশন দিতে হবে, তখন আমরা ওটা ডাউনলোড করতে পারবো। তো এই জিনিসটা আপনারা একটু শিখে নেবেন ইউটিউবে ভিডিও দেখে কীভাবে ভয়েস ইমেল করতে হয়। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না, আপনারা আমাদেরকে মেইল পাঠান, আমরা আপনাদের মেইল সর্বদাই পড়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, মেইল আসলেই আমরা পড়ি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন।